কোনো রকম দেয়ালের দিকটায় চড়ে হাসপাতালে প্রবেশ করেছে। সে যেই হোক, খুব দক্ষ একজন। একে তো আমার স্যালুট করতে মন চাইছে। এত নিখুঁত আর দক্ষতার সাথে হয়তো আজ অবধি কোনো অপরাধী পার পেয়ে যেতে পারেনি। তবে তাকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমাদের নকল প্রমত্ত অঙ্গনা সম্পর্কে জানতে হবে। আর তাকে খুঁজে বের করতে হলে আমাদের 4 বছর আগের সেই দুটি খুন সম্পর্কে আবারও সন্ধান করতে হবে। আগা থেকে শুরু করলে গোড়ায় তাড়াতাড়ি পৌঁছাবো ইনশাআল্লাহ। খুন দুটো যশোর জেলায় হয়েছিল। আজ সন্ধ্যায় আমি দুজন কনস্টেবল নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হব। তুমি এদিকটা খেয়াল রেখো। আজ হাসপাতালে আদিত্য আসেনি। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে আঁকি। কাজের ফাঁকে তো আদিত্যের সাথেই তার হাতটা জমে থাকতো দিনভর। গম্ভীর সে লোকটা, বেশি কথাও বলতে না জানলেও আখির বকবকানিতেও শুনতো সারাদিন। মাঝে মধ্যে আখির সাথে মগ্ন হতো তার অতি গম্ভীর কিছু আলাপচারিতায়। বেশ ভালোই লাগে আখির তা। আদিত্যকে দেখলেই যেন মনে হয় সে আবারও সেই 6 বছর আগে ফিরে গেছে। তাই হুট করেই আস্থা না আসা কেমন জানি এক খালি লাগা অনুভূতি জন্ম দিল আখির মনে। ফোন দিবে আদিত্যকে, তখনই আদিত্যের ফোন আসলো। আরে ডক্টর সাহেব, কোথায় আপনি? আর বলো না, অল্প জ্বর আসাতে মা ঘরবন্দি করেছে আমায়। এমন বন্ধ অবস্থায় না, আমি হার্ট অ্যাটাক করে মারাই যাই। আরে কি যে বলেন, আপনি ভাগ্যবান যে আপনার পাশে আপনার মা বাবা আছেন, আপনাকে দেখাশোনা করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমার তো এমন অবস্থা যে ঘরে মরে পড়ে থাকলেও কর্মচারী দেখাশোনা ব্যতীত আহ্লাদ করে যে কেউ বুকে টেনে নেবে, এমন কেউ নেই। এভাবে বলো না আখি। দেখবে আশরাফ স্যার আর আহিল একদিন ঠিকই তোমায় মেনে নিবে। তুমি নিরাশ হও না প্লিজ। হুম, ভালো থাকুন, রাখি, কাজ আছে, নিজের খেয়াল রাখবেন কিন্তু। বাই। তুমিও নিজের খেয়াল রেখো। আহিল তখন আখির কেবিনে এসেছিল কিছু কাজে। আখির বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল সে, যাতে এক মুহূর্তে বুক হাহাকারে ভরে গেল তার বোনের জন্য। আখি ফোন রেখে দেখতে পেল আহিলকে। আরে ভাইয়া, তুই কোনো কাজে এসছিস? ডাক্তার রাখি, আমি আপনার সিনিয়র স্যার বলে ডাকবেন আশা করি। বয়েই গেছে আমার তোকে স্যার ডাকতে। আমি তোকে ভাইয়া বলবো, কারণ তুই আমার ভাইয়া। আর তুই করেও বলবো। কি করবি করে নিস। আপনি কিন্তু বেয়াদবি করছেন ডাক্তার রাখি। কি দেখেছিস তুই বেয়াদবির? সব কিছু আমিই করি, ওনারা কিছু করেন না। বাপ ছেলে বুড়ো বয়সে ঢং করতে শিখেছে, আমাকে সামনে থেকে জুনিয়র বলে অপদস্থ করবে, আর আমার জন্মদিনে লুকিয়ে আমার কেবিনে এসে গিফট রেখে যাবে। এই রে, এর কেবিনে গিফট রেখেছিলাম, এ কীভাবে জানলো? আর বাবাও একই কাণ্ড করলেন। যতই বলুক না কেন, বাবা আখিকে কখনো পর করতে পারবে না। কি ভাবছিস ভাইয়া? এইটাই তো। আমি কিভাবে জানলাম? আরে ভাইয়া, আমি তোর ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে তোর নানি। আমার কেবিনের সামনে সিসিটিভি তো আর এমনি লাগানো হয়নি। বাপ ছেলে কিভাবে লুকিয়ে ধিমি পায়ে এসছিল। আখি খিলখিল করে হেসে উঠলে। আহিল আর দাঁড়ালো না সেখানে। জানি এখানে থাকলে ধরা পড়বে সে আখির কাছে। আখি যে তাকে হাসিয়ে এবং মানিয়েই ছাড়বে, তাই বেগতিক পায়ে চলে গেল। আখি এখনো হাসছে। শুনছো সুব্রতা, আজ আমাদের অ্যাকাউন্টে আঁকে 2 লক্ষ টাকা পাঠিয়েছে। বললো আগামীতে আরও পাঠাবে। আমি মানা করলেও মানলো না। বললো আমাদের কিছু লাগলে ওকে বলতে। মেয়েটা যখন থেকে জীবন এসেছে আমাদের শুধু দিয়েই যাচ্ছে। মানুষ এতটাও ভালো হয় কখনো তাকে না দেখলে বুঝতামই না। কোনোদিনও হয়তো তার ঋণ শোধ করার তৌফিক জুটিয়ে উঠতে পারবো না। ঋণ শোধ করার কথাই বাদ দাও। এখন তো ওর সাথে কথা বললেও উঠার পরিস্থিতি রয়ে যায় না। দম বন্ধ লাগে আমার আদিল। প্লিজ কোনো মতে এখান থেকে নিয়ে চলো। আর একটু অপেক্ষা করো, আমি সব কিছু ঠিক করে দিব। বর্তমানে এই টাকার কথা যাতে মা বেঁচে তার কারো কানে না যায়। সন্ধ্যা নেমেছে মাত্র। হাজির ঘরে প্রবেশ করলো। আজ 2 দিন পর ঘরে ফিরল। ঘরে প্রবেশ করতেই কর্মচারী রহিমা একটা খাম এনে দিল হাদৃশের হাতে। ছোট সাহেব, এটা একটা লোক এসে দিয়ে গেল, বলল আপনি ছাড়া কাউকে না দিতে। হাদৃশ খামটা হাতে নিলে রহিমা চলে গেল। খামটার ভেতর দুটো রিপোর্ট দেখতে পেল আদৃশ। বুঝতে পারলো হাসপাতাল থেকে আসছে। প্রথম রিপোর্টটা উন্মুক্ত করে পড়ার পর হাদৃশ বাকরুদ্ধ হয়ে গেল। হাত পা তার মুহূর্তেই কেমন কাঁপতে লাগলো।
পলকেই যেন তার মাথায় আকাশটা ভেঙে পড়ল। না, হে কিভাবে হতে পারে? কিভাবে মেনে নিবে সে এত বড় সত্য? না, হে হতে পারে না। আদ্রিস সক্ষম হতে পারে না, বাবা হবার সক্ষমতা নেই। কথাটা কি করেই কোনো পুরুষ সহজে মেনে নিতে পেরে যায়? বাবা হবার কারণ দেখিয়ে তো জীবনে ঋতিকাকে আনলো আদ্রিস, তবে সে আজ নিজেই অক্ষম, তাতে কি করে মন মানাবে? রিপোর্টটা কি মিথ্যে কি করে হতে পারে তাও? আদেশে খুব ভালো করে মনে আছে ঋতিকাকে বিয়ে করে নিয়ে আসার আগের দিন আঁখি আর আদ্রিস দুজনেই একটা হাসপাতালে নিজেদের টেস্ট করাতে গিয়েছিল। আর্জেন্ট কাজের বাহানা দিয়ে রিপোর্ট আনার তারা আদ্রিস দেখায়নি সেদিন। ঋতিকাকে বিয়ে করার একটা সুযোগ যে তার চাইছিল, তাই আঁখির রিপোর্টের অপেক্ষা করেনি। তারপর তো আর সেই রিপোর্টগুলোর কথা মাথায় আনেনি আদ্রিস। কিন্তু আজ হঠাৎ হাসপাতাল থেকে রিপোর্টগুলো কে পাঠালো? তখনই আঁখির কল আসলো আদ্রিসের ফোনে। আদ্রিস ছটপট ফোন উঠালো। আঁখি আদ্রিসকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, কি ব্যাপার উকিল সাহেব, নিশ্চয়ই সুখবর পেয়েছেন। খুশি হননি খবরটা পেয়ে? আপনার না বাবা ডাক শোনার খুব ইচ্ছে ছিল, তাই তো ঋতিকা নামক সুন্দরী রমণীকে ঘরে এনেছিলেন রাত কাটানোর জন্য, যাতে নিজেরও শরীরের নতুন চাহিদা পূরণ হয় আর বাবা ডাক শোনার শখটাও মিটে যায়। যাক, শরীরের চাহিদা তো পূরণ করেই নিলেন, তবে বাবা ডাক শোনার চাহিদা এবার কি হবে বেবি? আদ্রিস কিছু বলছে না, পাথরের ন্যায় দাঁড়িয়ে শুনেই যাচ্ছে আঁখির বলা তাচ্ছিল্য বাণী। আঁখি আবারও বলল, তুমি কি করে ভুলে গেলে আদ্রিস, আমি একজন ডক্টর। সেদিন টেস্ট করানোর পর অল্প সময়েই আমার কাছে রিপোর্ট চলে এসেছিল। তুমি তো ফালতু তারা দেখিয়ে চলে এসেছিলে। আমি যখন রিপোর্টে দেখলাম তুমি বাবা হতে পারবে না, তখন কতটা খারাপ লেগেছিল আমার তা শুধু আমিই জানি। তবে খারাপ লাগাটা নিজের জন্য ছিল না, ছিল তো শুধুমাত্র তোমার জন্য। ভেবেছিলাম আমি কথাটা কখনো তোমাকে জানাবো না, তোমাকে ভালোবেসে বুকে আগলে রেখে পার করব সারাটা জীবন। নাইবা শুনলাম কখনো মা ডাক, কিন্তু তোমার তো সে ভালোবাসার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল নতুন চাহিদার। যাক, পূরণ করলে তো। তোমাকে বেশি কিছু বলবো না। তোমার জন্য আমার তরফ থেকে রইল 5 বালতি সমবেদনা। আর হ্যাঁ, তুমি কি 2টা রিপোর্ট দেখছো? না দেখলে দেখে নাও, নিচে থাকার রিপোর্টও। আরশিয়া আঞ্জুম আখি ইজ পারফেক্ট ফর হ্যাভিং এ চাইল্ড। বর্তমানে তোমার চুপসে যাওয়া চেহারাটা দেখার ইচ্ছেটা চাপা দিয়ে রাখতে পারছি না। সত্যি খুব মজা হতো চেহারাটা একবার দেখতে পেলে, কিন্তু কি করব বলো? তোমার মতো লম্পটের চেহারা দেখার রুচি আর আমার নেই। বাই বেবি, ভালো থেকো কেমন? আঁখি ফোনটা রেখে দিয়ে প্রশান্তের একটা নিঃশ্বাস ছাড়ল। উজ্জ্বল হাসি মুখে টাঙিয়ে হায়নায় নিজেকে দেখতে লাগলো। কতদিন পর আজ নিজের চেহারায় সত্য সুখের হাসি দেখে ভালোই লাগতো তার। খামের অন্য রিপোর্টটা খুলে পড়তেই হাদুসের চোখ বেয়ে ঘুরিয়ে পড়ল বিসিচক। আঁখি সত্যিই মা হবার জন্য পুরোপুরি সক্ষম। আঁখি আদিত্যকে দেখতেই তার বাড়ি যাবে বলে মন মানিয়ে নিল। কতদিন হয় মির্জা হাউসে যায় না, যেখানে একসময় পড়েই থাকতো সারা দিন হাতিদের ধান্দায়। আঁখি আজ আবার যাওয়ার জন্য প্রস্তুত হলো। আজ কেন জানি বড্ড ইচ্ছে করলো তার শাড়ি পরতে। গতকাল নিজে একটা শাড়ি কিনেছিল, দেখতেই ভালো লাগা, তাই ওটাই পরে নিল। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল টেনে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বেরিয়ে আসলো। ছুরি পরে নিল কিছু। যাওয়ার পথে হঠাৎ একটা দোকানে শুভ্রতা আর রিহানকে দেখতে পেলে গাড়ি থামাতে বলল আঁখি ড্রাইভারকে। হতপর গাড়ি থেকে নেমে ছুটে গেল দোকানের ভিতর। নিজের ঠিক সামনেই হঠাৎ আঁখিকে দেখতে পেয়ে সুব্রতা আঁখিকে জড়িয়ে ধরল। কিছু না বলেই আঁখিও তাকে জড়িয়ে ধরল হাসি মুখে। অনেকদিন পর আপনজন বলতে কাউকে পেয়ে আঁখি অনেকটাই আবেগপ্রবণ হয়ে উঠল। আহ্লাদে স্বরে বলল, অনেক মিস করি আপু তোমায়। আমিও মিস করি আমার পাগলি বোনটাকে। এবার আঁখি সুব্রতাকে ছাড়ি বেশ অভিমানী হয়ে বলল, তাই বুঝি? তবে ফোন করলে ওঠাও না কেন? প্রথম প্রথম তো কত কথা বলতে সারা দিন আমার সাথে, কিন্তু এই কদিন থেকে একদম ফোনই করো না, আর আমি ফোন করলে ধরো না। এমনটা কেন করছো? রাগ করেছো আমার উপর? আঁখির কথায় সুব্রতা বেশ হকচকে উঠল। আমতা আমতা করে বলল, আসলে
আসলে এখন কাজে সময় পাই না, তাছাড়া রিহানকেও পড়াই। স্কুলে যাবে তো সামনের বছর থেকে। আচ্ছা আমি চলি, রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আজ আদিল জরুরি কাজে আছে, তাই কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছিলাম আমি। চলি, ভালো থেকো। এ কি আপু, চলে যাবে কেন? এতদিন পর তোমার সাথে দেখা হলো, ভালো করে কথাও বলবে না? কাজ আছে আখি, অন্যদিন সময় করে ফোন করে নাও। চলি। আপু কি হয়েছে বলো আমায়, এমন করছো কেন তুমি? কই কিছু হয়নি তো। আমি জানি আপু কিছু হয়েছে, বলো আমায়। আরে আখি, তুমি শুধু শুধু অতিরিক্ত ভাবছো, কিছু হয়নি। চলি আমি। কথাগুলো বলতে বলতেই হুটহাট পায়ে রিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল শুভ্রতা। ভালো করে রিহানকে আদরটাও করতে দিল না। শুভ্রতার এমন আচরণে আখির বেশ খটকা লাগলো। শুভ্রতা কেমন জানি আখিকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু কেন? আর একটু খেয়ে নে বাবা আমার। মা, আর খেলে আমি বমি করব। ওকে, করে নিস। মা আছি তো পরিষ্কার করার জন্য, তবুও খেয়ে নে বাবা আমার। দেখ না জ্বরের মুখটা কেমন শুকিয়ে গেছে দিনে দিনেই। আন্টি ছাড়েন, শুধু শুধু ওকে জোর করছেন কেন? সুস্থ হলে এমনিতেই খেতে পারবে। হ্যাঁ, আর তার আগে আমার ছেলে শুকিয়ে ভূত হয়ে তোমার দলে চলে যাক। আমার দল মানে? শেওড়া গাছের পেতনিদের দলে তো ভূতই থাকবে। বিড়বিড়িয়ে বললেন সায়রা মির্জা। কথাটা আর কেউ না শুনলেও হাদি তো শুনে নিল। রিঙ্কি আবার জিজ্ঞেস করলো, কি যে বললেন আন্টি? আরে রিঙ্কি, তুমি খাওয়াতে মন দাও তো, মা এমনিই বলছিল। মায়ের দিকে আর চোখে তাকিয়ে বলল আদৃত। সায়রা মির্জা মুচকে এসে গেলেন। তখনই কলিং বেলটা বেজে উঠলে কর্মচারী রুবায়েত দরজাটা খুলে দিল। দরজার সামনে আখিকে দেখতে পেল সবাই। আখিকে শাড়ি পরিহিত দেখে আদৃত যতটা মুগ্ধ হয়ে তখন দেখছিল, ততটাই অবাক হয়ে দেখছিল বাকি সবাই। হাতিদের মাত্র এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেছে। হাতিদের জন্য হাতে যে লোকমাটা মাখিয়ে নিয়েছিলেন সেটাও হাত থেকে পড়ে গেল। তাড়াহুড়ায় হাত ধুয়েই ছুটে গেলেন আখির কাছে, জাপটে ধরলেন তাকে, কান্না করে দিলেন, ফলো কি? এত বছর পর আজ মনে পড়লো তোর এই মায়ের কথা। সাদা মির্জার এমন ছোঁয়া আখির কোমল হৃদয়ে আঘাত করে গেল। আবেগী হয়ে জবাব দিল সেও। ভুলটার পরিমাণ এত ছিল যে কারোর কাছে থেকে ক্ষমা পেয়ে উঠবো ভাবতেও পারিনি। পাগল মেয়ে আমার, মা বাচ্চার সাথে রাগ করে থাকতে পারে নাকি? ঘরে আয়, আজ তোকে আর কোথাও যেতে দেব না। আখি ঘরে আসতে এশিকা এসে আখিকে জড়িয়ে ধরল। কেমন আছিস? আমাকেও ভুলে গেছিলি? সরি রে। থাপ্পড় দিব যদি আবারও সরি বলছিস তো। হেসিকার কথায় আখি হাসলো। এবার আরিয়ান মির্জা বললেন, কেমন আছো মা? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ। এই তো আছি যেভাবে ছিলাম। তা আপনার কি অবস্থা ডক্টর সাহেব? হঠাৎ করে জ্বর বাঁধালেন কেমনে? আর বলিস না, ছেলেটার উপর কুনজর পড়ছে, তাই অসুখ নামছে না। হাঁ চোখে রিঙ্কির দিকে তাকিয়ে বললেন শায়লা মির্জা। আখি জিজ্ঞেস করলো, ওকে ও ও ওকে তো চিনলাম না। আমি রিঙ্কি, আদ্রিতের ক্লোজ ফ্রেন্ড। আরে না না, এত ক্লোজও না, দূরের ফ্রেন্ড, অনেক দূর থেকে এসেছে আমেরিকা। তুই এসব নিয়ে ভাবিস না, আমি তো অদ্রিতকে বিয়ে করাবো, তুই জানিস, ওর জন্য বউ দেখছি, একদম তোর মতন কেউ, তুই হলেও চলবে। শেষের কথা একদম হালকা করে বললেন শায়লা মির্জা। কি বললে তুমি মামুনি? আরে মা, তুমি কি আবার বিয়ের কথা ছাড়া আর কিছু পাও না? ও এতদিন পর বাড়ি এসেছে, ওকে এমনিই দাঁড় করে রাখবে? আরে না মা, তুই বস, আমি খাবার আনি, কতদিন হয় তোকে মুখে তুলে খাওয়াই না। না মামুনি, আমি এখন কিছু খাবো না। কি বলে পাগলি মেয়ে আমার, আগে আসলে মামনের হাতে খাবে বলে পাগল করতো, আর আজ আমি তোকে না খাইয়ে ছাড়বো ভেবেছিস? অতঃপর শায়লা মির্জা আখিকে খাওয়ার টেবিলে বসিয়ে তার জন্য খাবার বাড়তে লাগলেন। আদিত্য এবার পাশের চেয়ারে এসে বসলো। বাকিরা নিজের অবস্থানে বসলেন। আদিত্য আখির দিকে বিমোহিত দৃষ্টিতে তাকাচ্ছে বারবার, যা রিঙ্কি খেয়াল করছে খুব প্রখরভাবে, যাতে বড্ড জ্বালাপোড়া অনুভূতি হচ্ছে তার মনে। হেসিকার দিকে সিয়ামকে কানে কানে বলল, দেখো না সিয়াম, আজ এতটা বছর পর ভাইয়ের চেহারাতে সেই খুশি, সেই ভালো লাগা দেখতে পাওয়া যাচ্ছে, যেমনটা
সে 6 বছর আগে আখিকে দেখলে ভাইয়ার চেহারাতে ভেসে উঠত। হৃদিকা ভাবতে ভাবতে পেরেশান। কে করলো তার সাথে এমনটা? বাড়িতে এসেই পুরাতন সকল ব্যবহার্য জিনিস ফেলে দিয়ে নতুন করে আনিয়েছে, কিন্তু চিন্তা তো মাথায় থেকেই নামছে না। কে করলো এমনটা? আবার যে করবে না তার কি নিশ্চয়তা আছে? কিন্তু তার ব্যবহার্য জিনিসে কেই বা কিছু মেশাবে, আর কেমনি? ঘরের মানুষ ব্যতীত বাইরের কারোর সাথেই তো হৃদিকার তেমন কোনো মেলামেশা নেই। তার মানে কি আদিল, সুব্রতা বা মায়ের মধ্যে কেউ তার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করে চলছে? ব্যাপারটা কি আদৃশকে জানাবে সে? না, ভয় হচ্ছে তার বড্ড। পরে যদি আদৃশ তাকে নিজের অযোগ্য মনে করে ছেড়ে দেয়। হায়নাতে চুল আঁচড়ে আনমনে ভেবে যাচ্ছে হৃদিকা কথাগুলো। বিছানায় চিত হয়ে শুয়ে আছে আদৃশ। মাঝে মধ্যে আর চোখে দেখছে হৃদিকাকে। মনে চলছে হরেক চিন্তা। নিজের অযোগ্যতা সম্পর্কে কি হৃদিকাকে তা জানানো উচিত? কি করবে সে ভেবেই কুল পাচ্ছে না। সুব্রতা, আখের সাথে আমার কথা হয়েছিল। আমি চাইছি ওর দেওয়া টাকা দিয়ে নিজে একটা ব্যবসা খুলি। আমার একটা বন্ধু আছে। তাছাড়া আখি বলেছে তার কাছেও একজন লোক আছে যে এমন ব্যবসা করতে চায়। আমরা 3 জন মিলে শেয়ার একটা ব্যবসা খুলব। তারপর ব্যবসা বড় হলে আমরা নিজেরা নিজেদের ব্যবসা আলাদা করে নিতে পারবো। অভাগীটা কতই না করেছে আমাদের জন্য, আর আমরা চেয়েও ভালো ব্যবহারটা তার সাথে করে উঠতে পারছি না। কি হলো সুব্রতা, তুমি কাঁদছো কেন? আজ আখিকে পেয়েছিলাম, কিন্তু ধরা পড়ার ভয়ে আর ওর কথা চিন্তা করে পালিয়ে এসেছি। ওর কাছ থেকে চোরের মতো বেশি কথাও বলিনি। কি করবে বলো? আমরা যে নিরুপায়, কিন্তু খুব বেশি দিন থাকবো না, চিন্তা করো না। তা আখির সাথে যে তোমার যোগাযোগ আছে কেউ জানে না তো? না না, আমি সম্পূর্ণ লুকিয়ে কথা বলছি ওর সাথে। হাকির মুখে খাবার তুলে দিলেন শায়লা মির্জা। হাকির চোখ ভরে উঠল সুখের জলে। কতদিন পর এভাবে মায়ের আদর পেল সে। শায়লা মির্জা উপর হাতে তার চোখ মুছে বললেন, কাঁদছিস কেন পাগলি? এত বছর পর আমার দ্বিতীয় মাকে যে আবার ফিরে পেলাম আমি। হয়েছে, আর ইমোশনাল করতে আসিস না আমায়। পরে কেঁদে কেঁদে চোখ ফুলে গেলে দেখতে আমায় বিশ্রী লাগবে। কথাটা শুনে সবাই হু হা করে হেসে দিল। অনেক করেও আখি আজ মির্জা হাউস থেকে বেরোতে পারল না। শায়লা মির্জা তাকে যেতেই দেবেন না। ওনার এক কথাই, এখানেই কয়েকদিন থাকতে হবে। ওনার বায়নার কাছে জিম্মি হলো আখি। কয়েকদিন থাকার মানসিকতা না থাকলেও আজ রাতটা থেকে যাওয়ার মন মানিয়ে নিল। যাক, অবশেষে আখি ফিরে আসলোই। এখন ওই আপদ আদৃশও নেই। সুখে থাকতে ভূতে কিল দিয়েছে ওকে। বোঝেনি তো এখনো কি হারাইছে। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আদৃশ আখিকে না ছাড়লে আমার অদৃতের জীবনে আবারও আখি কেমনে ফিরতো? তোমার মাথা ঠিক আছে শায়লা? আমাদের ছেলে এখনও বিয়ে হয়নি, ওর জীবনে এখনও কোনো দাগ লাগেনি। হ্যাঁ, কথাটা 6 বছর আগে হলে ঠিক ছিল, কারণ তখন আখিও অবিবাহিত ছিল, তার জীবনে কোনো কলঙ্ক ছিল না। কিন্তু এখন আখি ডিভোর্সি, তাও মেনে নেওয়া যেত, কিন্তু আদৃশকে ওকে ছেড়েও মা হতে পারবে না বলে। কথাটা তুমি জানো, এত কিছুর পরেও তুমি বলবে আখিকে ঘরে বউ বানাতে? তুমি কথাটা কেমনে বলতে পারলে আরিয়ান? আখিকে আমি সবসময় ইশিকার মতো করেই রেখেছি, সেই প্রথম থেকেই। আমি আখিকে আমার অদৃতের বউ করে ঘরে নিয়ে আসার স্বপ্ন দেখিয়ে এসেছি। কি হয়েছে ও ডিভোর্সিত? কি হয়েছে ও মা হতে পারবে না তো? ছি আরিয়ান, এত শিক্ষিত হয়েও তুমি এমন মন মানসিকতা রাখো? আজকাল অনেক ব্যবস্থা আছে নিজের সন্তান পাওয়ার। টাকা থাকলে এমন অনেক পাওয়া যায়। তাছাড়া আখি অদৃত দুজনই ডাক্তার। আচ্ছা, একটা কথা বলো, তুমি আমায় আল্লাহ না চান যদি এমন সব কিছু আমাদের ইশিকার সাথে হতো, তখন কি তুমি এমনটা বলতে ওকে নিয়ে? দেখো শায়লা, তুমি আমার ভুল ভাবছো। আখিকে আমি যথেষ্ট ভালোবাসি, আমার কাছেও ইশিকার মতোই, কিন্তু ওর মানে এটা নয় যে অনুভূতিতে ভেসে যুক্তিগত দিক ভুলে যাব। তুমি থাকো তোমার যুক্তি নিয়ে, এ ঘরে বউ হয়ে তো আখি আসবে। কথাটা বলে কক্ষ থেকে বেরিয়ে গেলেন শায়লা মির্জা। হারিয়ান মির্জা মনে মনে কি যেন ভাবতে লাগলেন। আদিত্যদের বিশাল বাড়ির একটা গেস্ট রুম আখির জন্য রেডি করা হয়েছে। কক্ষটা বেশ ভালোই লাগলো আখির। সাথে করে এক্সট্রা কাপড় তো আনেনি, তাই ইশিকা নিজের একটা নতুন 3 পিস পরতে দিল তাকে। ঈশানার সদ্য বাচ্চা হয়েছে, ছইটা আগের থেকে একটু বেড়েছে। হ্যাঁ, আখির গায়ে কাপড়টা অনেকটাই ঢিলে পড়েছে, কিন্তু খারাপ লাগছে না তাকে।
তাছাড়া আখি ঢিলে কাপড়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে বৃষ্টি নেমেছে প্রচুর, আবহাওয়া বেশ শীতল। কেমন জানি মনে ভালোবাসা ভালো লাগার এক আচমকা অনুভূতি সৃষ্টি করে হোক্ত এই আবহাওয়া। ভেসে আসা মৃত হাওয়া শরীরে যেমন শীতলতার অনুভূতি দেয়, তেমনই মনে এনে দেয় এক আলাদা তৃপ্তি। আজ হঠাৎ করে আবার মনে পড়ছে বিশ্বাসঘাতক সেই প্রেমিক পুরুষের কথা। না জানি এমন কত সুন্দর ক্ষণ কাটিয়েছে আখি তার সনে। চাইলে কি ভালোবাসার সেই মুহূর্তগুলো নিমেষেই ভোলা যায়? বারান্দার বেশ পাশ এসে দাঁড়ানোতে বৃষ্টি এসে আছড়ে পড়ছে আখির গায়ে। তবুও পিছু হচ্ছে না সে। ইচ্ছে করে যেন বৃষ্টিকে উস্কানি দিয়ে যাচ্ছে আখি, তাকে ভিজিয়ে তোলার জন্য। এই যে বাচ্চাও এখনো গেল না, ভিজেছো কেন এত রাতে? আমার ইচ্ছে করছে তাই। আপনি কেন এসছেন এত রাতে এখানে? জ্বর শরীরেও বাহাদুরি যায় না, তাই না? আমি বাহাদুরি করলাম কোথায়? দুর্বল শরীর নিয়ে মাঝরাতে ঘরে ঘুরে বেড়ানো বাহাদুরি নয় তো কি? হয়েছে, বাহাদুরি করব আমি। তোমার সাথে এমনটা না করলে হবে না। চুপচাপ এসো ওখান থেকে। আবহাওয়া ভালো না, জ্বর আসবে। আসলে আসুক, ভিজবো আমি। যান আপনি গিয়ে ঘুমোন। তাছাড়া আপনার মতো ঠুস ঠাস করে জ্বর আসার তবে আসবে না তুমি? না, এত জেদি কেন তুমি বলো তো? জেদ আমার রক্তে মেশা, তাই। আসবে না? না। ওকে, আমি আসছি। এবার আদিত্য গিয়ে আখিকে টেনে নিয়ে এলো কক্ষের ভিতর, তারপর বারান্দার দরজা লাগিয়ে দিল। এটা কি করলেন আপনি? দরজা লাগিয়েছি, দেখুন। আচ্ছা, আপনার ঘরে এসছি বলে ক্ষমতা খাটাচ্ছেন? ওটাই মনে করো। আপনি কখনো বদলাবেন না। নিরামিষ তো নিরামিষই থাকে। কই এমন আবহাওয়ায় লোক একসাথে বসে বৃষ্টি উপভোগ করার ফাঁকে গল্প গুজব করে, আর ইনি দরজা লাগিয়ে ঘুমোয়। হ্যাঁ, আমি নিরামিষ। তবে নিরামিষ হলেও তোমার সাথে থেকে কিছু জিনিস তো আয়ত্ত আমিও করেছি। হয়তো তোমার থেকেও বেশি কিছু জানি। যেমন? আমি আবার মুখে বলতে মজা পাই না, করে দেখাই। আচ্ছা তবে তাই। চলো। কোথায়? গেলে বুঝবে। আমার পিছনে আসো। আখি আদিতের পেছনে গেল। ঘরের ভেতরে পেছন দিকটায় বড় একটা খোলা জায়গা, যাতে বেশ বড় একটা জানালা দরজার নেয়, বারান্দার মতো বাইরের দিকটা। তবে ভেতরের দিকে কাচের দরজার সামনে পর্দা লাগানো, সেখানে বসার জন্য অনেক বড় করে জায়গা বানানো, যেখানে বসে বাগানের দিকটা সম্পূর্ণ চোখ ভরে দেখা যায়। জায়গাটা আখির বরাবরই প্রিয় ছিল। যখনই আসতো এখানেই বসে থাকতো সারাদিন। হাদিতের সাথে আড্ডার আবদার করতো এখানটায়। এবার ছুটে এসে জানলার পাশে লেগে দেখলে, এখন বৃষ্টিও উপভোগ করতে পারবে আর ভিজবেও না। তবে এতে আপনার কোনো ক্রেডিট নেই। জায়গাটা আগে থেকে বানানো। আইডিয়া তো আমি দিলাম। তা মানা যায়, কারণ আপনার ওই নিরামিষ মাইন্ডে এত সুন্দর আইডিয়া আগে কখনো আসতো না। আগে তো একটু সময় আমার সাথে বসে কথা বলার জন্য বললে মনে হতো আপনার কাছ থেকে আপনার প্রাণ চাওয়া হয়ে গেছে। যাক, এখন তো নিজে থেকে একটু আধটু কথা বলার সুযোগ বানিয়ে নেন। ভুল তো মানুষ সারা জীবন করে যায় না, এক সময় তা শোধরায়। যাক, অবশেষে যখন ভুল ধরতে পেরেছেন, তবে তার সাজাটাও। কি সাজা দেবে? বেশি কিছু না, ঘুমে ঢলু ঢলু হয়ে পড়ার আগ অবধি আমার সাথে এখানে বসে গল্প করতে হবে, যদি আপনার অসুস্থ শরীর মানে তবে। আরে না, জ্বর একটু সকালে ছিল, এখন একদম নেই। ভালোই লাগবে তোমার সাথে আড্ডা দিতে। যাক, নিরামিষটা কাটলো তবে। তা আড্ডাতে কি আমাকে রাখা যাবে? হিরেনকে সেখানে হঠাৎ আগমনে অল্পতেই হাসি মুখটা মলিন হলো হাদিতের। আখির সাথে অনেক দিন পর এমন একা সময় পার করার সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে গেল তার। আখি হেসে জবাব দিল, আরে কেন নয়, এসো রিঙ্কি, 2 থেকে তো 3 ভালো। হিরেনকে এসে হাদিতে বেশ পাশ হয়ে বসলো। আখি কেমন জানি ভালো লাগলো না বিষয়টা, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। তবে আদিত্য অনেকটাই সরে গেল সাথে সাথে। তো আখি, তোমার কথা অনেক শুনেছি আদ্রিতের কাছে, তাছাড়া এখন ইশিকার কাছ থেকেও শুনে এলাম।
ভালোই নাম করে ফেলেছো তুমি কম দিনে। ধন্যবাদ। তা তোমার আর ডক্টর আদ্রিতের পরিচয় কেমনে? আমেরিকাতে দুজন একই হাসপাতালে ছিলাম, একসাথেই কাজ করতাম দুজন। ওখানে তো আমাদের বেশ নাম ছিল, শুধু ডাক্তারি যোগ্যতার জন্য না, একসাথে আমরা এত থাকতাম যে অনেকেই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করতো। আসলে আদি তো চাইলে হয়তো এতদিনে বিয়েও করে নিতাম আমরা। ও, রিঙ্কির কথায় কেন জানি অনেকটাই খারাপ লাগলো আখি। কেমন যেন ঠিক তেমনটাই অনুভব হলো যেমনটা ঠিক 6 বছর আগে হাজিদের পাশে কোনো মেয়েকে দেখলে হতো। পার্থক্য শুধু এটাই, তখন আখি এতে অতিরিক্ত প্রতিক্রিয়া করত, সবার সামনে আজিদের উপর অধিকার ফলাতো, তাকে নিজের বলে দাবি করত। আর বর্তমানে যার এক অংশ করার মানসিকতা আখির নেই, তাই পানসি মুখে অল্প জবাবটা দিল। এদিকে আদ্রিতের মনে ভয় জন্মালো। এই রিঙ্কি আবার বাড়িয়ে কেন বলছে এসব? আখি না আবার আমায় ভুল বুঝে যায়। আরে তেমন কিছু না আখি, ওর তো বাড়িয়ে বলার স্বভাব সব সময়। ও শুধুই আমার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। হয়েছে, আর ঢাকতে হবে না। তোমার কি মনে হয় আখি, এত হট মেয়ের সাথে কেউ এত বছর ধরে জাস্ট ফ্রেন্ড সম্পর্কে থাকেই? তা তুমি বলো, তোমার খবর শুনেছি বিয়ে করেছিলে, ডিভোর্সও হয়ে গেছে। এখন ফিউচার প্ল্যান কি? দ্বিতীয় বিয়ে করবে নাকি? সবগুলো কথাই যেন আখির মনে দাগ কেটে গেল। সোজা সবটা জবাবে বলল আখি। এমনটা তো জরুরি নয় জীবনে একজন চলে গেছে বলে আরেকজনকে নিয়ে আসতেই হবে। জীবন একাও কাটানো যায়। তা যায়, কিন্তু আদ্রিদের মতো সুদর্শন পুরুষ সামনে থাকলে কিন্তু নিজেকে ঠিক রাখা অসম্ভব। তুমি আবার ওর দিকে নজর দিয়ে বসো না। এসব কি বলছো তুমি রিঙ্কি? আরে আদ্রিত, তুমি রাখছো কেন? আই এম জাস্ট কিডিং। তোমার কি আমার কথা খারাপ লেগেছে আকি? মজাই তো করছিলাম। না না না, খারাপ লাগবে কেন? মোটেও খারাপ লাগেনি। তা আপনারা গল্প করুন, আমি ঝুলি, ঘুম পাচ্ছে। আখি কথা শোনো আমার। আখি আদিতের পিছু ডাকে কান্না দিয়ে চলে যায়। আদিত্য এবার বেশ রেগে বলে, তুমি আমার রাগ সম্পর্কে খুব ভালোভাবে জানো রিঙ্কি। তুমি আজ আমার বাড়ির মেহমান না হলে আখির সাথে এমন ব্যবহার করার পরিণাম কি হতে পারে দেখিয়ে দিতাম। আমার আখির চেহারায় মলিনতা আমার সহ্য হয় না। সামনে থেকে এমন কিছু করার আগে ভেবে নিও। আদিত্য বেগতিক পায়ে গেল এবার আখির পিছন। রিঙ্কি পায়ের উপর পা তুলে জায়গায় বসে মুচকে আসলো। আখি কক্ষে ঢোকার আগে আদিত্য এসে তার হাত পাকড়াও করলো। আখি শোনো আমার কথা, ওই রিঙ্কির কথায় মন খারাপ করো না। ও আসলে গায়ে পড়া একটা মেয়ে, তাছাড়া কাকে কি বলতে হয় সেই জ্ঞান ওর নেই। ঠিক আছে ডক্টর আদিত্য, আমি ওর কথায় মন খারাপ করিনি। আমি ঠিক আছি। রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। জ্বর তো দেখি এখনো আছে, যান গিয়ে ঘুমন। আদিত্যের কপালে হাত দিয়েই বলল আখি। কথাটা স্বাভাবিকভাবে। নিরাশ হলো আদৃত। তুমি না বললে আজকে সারা রাত গল্প করবে? আরে কি যে বলেন, আমি তো মজা করি, জানিনি কাল হসপিটাল আছে। তাছাড়া আপনি অসুস্থ, সারা রাত এভাবে বিনাশ করলে হবে? যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। অতএব আর কথা না বাড়িয়ে কক্ষে ঢুকে দরজা লাগিয়ে নিল আখি। হাতি তো ভালোই বুঝতে পারল আখি ভালো নেই। আফসোস হলো তার এক সময় যে মেয়ে অনুভূতি নামক জিনিস লুকায় কিভাবে তা জানতো না। অল্পতেই কান্না করে ঘর ভাসাতো, হাসি নিচে লুকিয়ে রাখে পাহাড় সমান যন্ত্রণা। হাজরিস হঠাৎ তার বুকে কারো নরম হাতের ছোঁয়া পেল। চোখের উপর থেকে হাত সরিয়ে দেখল হৃদিকা। অন্যদিন যার এমন স্পর্শে শরীরে মুহূর্তেই আলাদা শিহরণ তৈরি হতো, আজ তেমনটা হার হচ্ছে না হাজরিসের। মনে আজ খুব করে আবারও আখিকে চাইছে, যা চাইলেও সম্ভব না আজ। ব্যর্থতা আর অসক্ষমতা হাদিসের সব সুখ যেন নিমেষেই কেড়ে নিল। বর্তমানে চাইলেও আর কোনো সুখের দোলায় দুলতেই মন মানাতে পারবে না সে। তাই হৃদিকার হাত সরিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। হৃদিকা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করছো কেন? কিছু না, ভালো লাগছে না, ঘুমাও। পারলে লাইটটা অফ করে দিও। আদেশে এমন ব্যবহার অল্পতেই হৃদিকার মন ব্যথায় ভরে তুলল। তবে আদেশকে বলল না আর কিছু। ঘরের বাতি উঠেই বন্ধ করে হাদিদের বিপরীতেই শুয়ে পড়ল। মনের যন্ত্রণায় মত্ত হয়ে বারান্দার দরজা হাঁচো লাগাতে ভুলে গেল। রাত 3টে।
আশপাশ জনশূন্য। হাদিসের বাড়ির বাইরের রাস্তা থেকে রুমের বারান্দার দরজা খোলা দেখা গেলে হুডিওয়ালা অজ্ঞাত জন হেগে গেল সেদিকটায়। বাড়ির সামনেই দারোয়ান, তাই পেছন দিকে দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে গেল সে। বারান্দার দিকে রাখা সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকে পড়ল অজ্ঞাত সেজন। হাসতে পায়ে কক্ষে ঢুকে একে একে হাদিদিকা আদৃশ দুজনেরই মুখের সামনে কিছু স্প্রে করে। দুজন কিছু না বুঝে ঘুমের ঘরে অজ্ঞান হয়। অজ্ঞাত জন এবার নির্দ্বিধায় কক্ষে বিচরণ করতে শুরু করে। ড্রেসিং টেবিলের সামনে রাখা রিদিকার নতুন করে আনা পণ্যগুলোও একবার করে দেখে নেয়, কিন্তু ওগুলোতে কিছুই না করে এবার পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে রিদিকার হাতের মাধ্যমে তার শরীরে দিয়ে দেয়। তারপর বলে ওঠে, প্রমত্ত অঙ্গনার সাজা তোদের কেউ দিবে, কিন্তু অন্যদের মতো সহজ মৃত্যু তোরা পাবি না। মিস্টার অ্যান্ড মিসেস রহমান, প্রমত্ত অঙ্গন অপরাধীদের ছাড় দেওয়া মোটেও পছন্দ করে না। অতঃপর যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গেল। পরদিন সকালে যশোর এসে খোঁজ করতে লেগে গিয়েছিল জিসান। ইতিমধ্যে অনেক নতুন সন্ধান পেয়ে গেল সে। 4 বছর আগে যশোর জেলার নকল প্রমত্ত অঙ্গনা দ্বারা যে 2টি খুন হয়েছিল বলে জিসান মনে করে তাদের সম্পর্কে বড় তথ্য পেল সে। তখন কেসটা তার থানার আন্ডারে না থাকায় তেমন মাথা ঘামায়নি বলে হয়তো এসব খবর ছুটে গিয়েছিল তার কাছ থেকে। এবার ভালোই খোঁজ নিলে জানতে পারল সে 2টি খুন যাদের করা হয়েছিল তারা দুজন স্বামী স্ত্রী ছিল। প্রথম যে পুরুষের খুন হয়েছিল তার আসল ঠিকানা বের করলে জানা গেল সে যশোরের এক জায়গায় ভাড়া থাকতো তার স্ত্রী তাহমিনাকে নিয়ে। প্রথম হামিরুল হাসপাস এবং কর্মস্থানের লোকের সাথে ভালো ব্যবহার করলেও ধীরে ধীরে নাকি সে সবার থেকেই কেমন দূরত্ব বজায় রাখতে শুরু করলো। কারোর সাথে তেমন কথাও বলতো না, কখনো কোনো বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে নাস্তাও করাতে চাইতো না। কেউ নিজে থেকে যেতে চাইলেও তার স্ত্রীকেও আশেপাশের কেউ তেমন দেখেনি ঘর থেকে বের হতে। হঠাৎ একদিন আরেকটা মেয়ে এসে তাকে স্বামী বলে দাবি করে। সেদিন সে বাড়িতে নাকি তুমুল ঝগড়া হয়। চারপাশের মানুষ মুহূর্তেই একত্রিত হয়। আমিরুলের প্রথম স্ত্রী নীলিমা ছিল সে, যে তার দ্বিতীয় স্ত্রী তাহমিনাকে অনেক মারধর করে। তবে তাহমিনা এতে কিছুই বলল না, আর না তো তার কোনো প্রতিবাদ করতে চাইল, বরং পুরো ঘটনায় স্বাভাবিক থাকলো, যা আশেপাশের লোকের কাছে অনেক অস্বাভাবিক বলেই মনে হলো। আমিরুল ও নীলিমাকে সেদিন অনেক মারধর করলো। এসবের এক পর্যায়ে সেখানে পুলিশ এসে 3 জনকেই আটক করে ধরে নিয়ে গেল। সুযোগ সুবিধা করে আমিরুল তাহমিনাকে নিয়ে বাড়িতে চলে আসতে সক্ষম হলেও নীলিমা তার উপর কেস করে বসল। কেস চলাকালীন একদিন হঠাৎ আমিরুলকে তার ঘরেই মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু তাহমিনাকে কোথাও পাওয়া গেল না। এর কিছুদিন পর নীলিমাকেও খুন করা হলো, কেউ তাহমিনাকে আর কোথায় গেছে কেউ বলতেই পারে না। তারা সেখানকার স্থায়ী কোনো বাসিন্দা ছিল না, এমনকি তাহমিনাকে তেমন কেউ দেখেও নি। তাই তার বা তাদের বিষয়ে কিছু বলা সবার জন্য দুরূহ ছিল। জিসান এবার গভীর চিন্তায় ডুব দিল। তার ভাবনা মতে হোক না হোক এই তাহমিনা এসব খুনের সাথে জড়িত। যদি সে এখনো বেঁচে থাকে, এখন জিসানকে খুঁজে বের করতে হবে তাহমিনাকে। আখির মন বড্ড খারাপ আজ। চাইলেও রিঙ্কির রাতে বলা কথাগুলো ভুলতে পারছে না সে। এমনিতেই কারো বলা কোনো কথা কখনো মনে নিয়ে বসে থাকে না, হাসি খুশি থাকাই আখির স্বভাব। কিন্তু আজ যেন চাইলেও খুশি থাকতে পারছে না, মনটা কেমন জানি ভার হয়ে আছে। কী করবে আখি? ডিভোর্সিদের হয়তো সবাই এমন নিচু চোখেই দেখে। মন ভালো করার জন্য হেসিকার সদ্য জন্ম নেওয়া মেয়েটাকে কোলে নিয়ে নিজের রুমে এসে খেলা করছিল আখি। এমনিতেই বাচ্চাদের সে খুব পছন্দ করে। ঠিক তখন কক্ষে নক করলো হাজিত। আসতে পারি? আসুন ডক্টর সাহেব। কি করছো? এই তো নিশিকে নিয়ে খেলা করছি। শুধু খেলা করবি? হাসপাতালেও তো যেতে হবে, আর তার আগে নাস্তা করতে হবে। চলো। আপনার জ্বর নেমেছে? হ্যাঁ, একদম সুস্থ আমি বর্তমানে। আজকে হাসপাতালেও যাব। চলো নাস্তা করবে। না, আমি নাস্তা করব না, খিদে নেই। নেই বললে চলে? চলো চুপচাপ। খাবো না ডক্টর আদিত্য, প্লিজ আপনি গিয়ে খেয়ে নিন। তুমি না খেলে আমিও খাচ্ছি না। এই কেমন জেদ? তেমন জেদ যেমন তুমি করছো।
আপনি একটু বেশি করছেন। তুমি কোথায় কম করছো? কথায় কথায় ঝগড়া না বাঁধালে হয় না আপনার? ঝগড়াটের সাথে ঝগড়া করব না তো কি করব? আমি কি ঝগড়াটে? আমি তো সেটা বলিনি, তবে তুমি মেনে নিলে আমার কি করার আছে? আপনি কি মনে করেন আপনি আমায় কথায় ফাঁসাতে পেরে যাবেন? চেষ্টা তো করতেই পারি। তখনই নিশি কেঁদে উঠল চিৎকার করে। দেখলেন তো আপনার বাজে ফজলামু। নিশিরও পছন্দ হয়নি, দিলেন তো কাঁদিয়ে বাচ্চাটাকে। না না, কাঁদে না ময়না। ও কাছে কারণ ওর তোমার কথা পছন্দ হয়নি। আপনার মতো পচা নিরামিষ কথা বলি না আমি। হয়েছে, তোরা থাম এবার। এত বড় হয়েও দুজন বাচ্চাদের মতন ঝগড়া করা বাদ দিলি না। আখি, চল অদ্রিতকে নিয়ে নাস্তা করবি, নিশিকে আমার কাছে দে। না মামুনি, খিদে নেই। আবার কথাটা বললে নাস্তার জায়গায় থাপ্পড় খাইয়ে তোর পেট ভরাবো। তুমি আমায় এমনটা বলতে পারলে মামুনি? হালাদি করে ঠোঁট উল্টে বলল আখি। যাবি এবার? খেতে না দিব সত্যি একটা কানের নিচে বসিয়ে। দিয়ে দাও মা, তাও যদি একটু বুঝদার হয়। আখি আদিত্যকে ভেঙচি কেটে চলে গেল পাশ কাটিয়ে। আদিত্যও মুচকে এসে তার পিছু গেল। শায়লা মির্জা দুজনে যাওয়ার পানে তাকিয়ে বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান দাও, যাতে এই দুজনকে আমি এক পবিত্র বন্ধনে বেঁধে দিতে সক্ষম হই, যে বন্ধন থাকবে জীবনভর, কখনো ছিঁড়ে যাবে না। দুজন একে অপরের খুঁজে পাবে নিজেদের প্রকৃত সুখ। রহম করুন রাব্বুল আলামিন। আজ হঠাৎ করেই লক্ষ্য করলো হৃদিকা তার গায়ের চামড়া খসখসে হয়ে যাচ্ছে। একটা টান টান ভাব সারা শরীর জুড়ে। মনের ভয় আরও প্রখর হলো তার। হঠাৎ হাতে অল্প ব্যথা অনুভব করে হাতে সূচের ছিদ্র লক্ষ্য করলো সে। হতবাক হলো মুহূর্তে। আমি তো কোনো ইঞ্জেকশন দেইনি, তবে হাতে সূচের দাগ এলো কোথা থেকে? তাছাড়া ব্যথাও আছে, এদিকে চামড়াও কেমন খসখসে হয়ে আছে। না, দেরি করলে হবে না দেখছি। আজ একবার সময় করে ডাক্তারের কাছে যেতেই হবে। এভাবে বসে থাকলে তো আর হয় না। তবে ব্যাপারটা আদ্রিসকে জানানো উচিত হবে না। হাদুসের কিছুই ভালো লাগছে না। জীবনটা কেমন বিষাদময় হয়ে গেছে। মন শুধু আখিকেই খুঁজে বেড়াচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল, তখন হৃদিকা এসে তাকে বোতাম লাগাতে সাহায্য করতে শুরু করলে তাকে বাধা দিল আদ্রিস। হৃদিকার প্রতি কোনো টানই যেন বর্তমানে অনুভব করছে না সে আর। কি হয়েছে আদ্রিস? কিছু না, ভালো লাগছে না কিছু। আমি চলি। কখন ফিরবে? আজ কখন আসবো জানি না, আসতে দেরি হতে পারে। দিনে ফিরবে না তো? না, কেন? না, এমনি। হামতা করে জবাব দিল হৃদিকা। আদ্রিস আর সে নিয়ে এত মাথা না ঘামিয়ে বরং চলে গেল। মামুনি, আমি হসপিটাল থেকে বাড়ি চলে যাব। কি বললি তুই? আবার বলতো। না মানে একদিন তো থেকেছি। তো কোন বড় তীর মেরেছিস? এখানে তুই মাস দেড়েক থেকে যাবি, তার মধ্য দিয়ে তোকে পার্মানেন্ট করে রাখার ব্যবস্থা করে নিব আমি। শেষের কথা মিনমিনিয়ে বললেন শায়লা মির্জা। কি বললে মামুনি? না, বললাম যে তুই এখন যাবি না। কিন্তু মাস দেড়েক তো বেশি হয়ে যায়। তো কি হলো? বুঝেছি, আমি তো তোর নিজের মা না, তাই এমন করছিস। নিজের মা হলে তো এমন কখনো করতি না। তুমি কিন্তু আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করছো মামুনি। হ্যাঁ, আমার অনুভূতি তো নাটক মনে হবে তোর কাছে। যা, চলে যা, আমার আর কাউকে প্রয়োজন নেই। কি বলছেন মামুনি এসব? আচ্ছা ঠিক আছে, 1.5-2 মাস না থাকলেও কিছুদিন থেকে যাব। এবার খুশি? এই তো আমার লক্ষ্মী মেয়ে। অনেক সন্ধানের পর জিসান পেল আমিরুলের ঘনিষ্ঠ এক বন্ধুর খোঁজ। আমিরুলকে প্রায় সময় তার সাথেই দেখা যেত। অনেকের মুখ থেকেই খবরটা জানতে পারল জিসান। এবার বের হলো তার বাড়ির ঠিকানা, কিন্তু তার বাড়িতে গিয়ে যা শুনলো আর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। লোকটির নাম মিশু। ঘরে তার স্ত্রী আর 2টা সন্তান আছে। মিশু আর আমিরুল সম্পর্কে মিশুর স্ত্রীর কাছে জানতে চাইলে মহিলাটি জানালো, স্যার, আমার স্বামী মিশু হাসান একটা ছোট কোম্পানিতে কাজ করতেন। ওনার সাথে কাজ করতো আমিরুল। ওখান থেকেই দুজনের পরিচয়। কম দিনেই দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়। আমিরুল প্রায় আমাদের বাড়িতে আসতো, তবে তার স্ত্রী তাওমিনাকে কখনো আনা হয়নি। দাওয়াত দিলেও সে আসতে চায়নি কখনো। উল্টো আমিরুল বলতো তাওমিনা নাকি আমিরুলের অন্যদের সাথে মেলামেশা তেমন পছন্দ ছিল না।
আর আমিরুল তাকে খুব ভালোবাসে, তাকে হারাতে চায় না। আমিরুলের আগের স্ত্রী ছিল ঢাকাতে, নিজস্ব বাড়ি আছে আমিরুলের। নীলিমার দূর সম্পর্কের বোন ছিল নাকি তাহমিনা। আমিরুলের তাহমিনাকে হঠাৎ ভালো লেগে যায়, কিন্তু সে চাইলেও নীলিমাকে ছাড়তে পারতো না, কারণ আমিরুলের মা বাবা নীলিমাকে খুব ভালোবাসতেন। ওকে ছাড়তে গেলে হয়তো ঘর সম্পত্তি সব কিছু ছাড়তে হতো তাকে। তাই আমিরুল কাজের কথা বলে তাহমিনাকে বিয়ে করে এসে যশোরে থাকতো। এইটুকুই জানতাম আমরা তার বিষয়। হঠাৎ একদিন আমার স্বামী কারোর হাতে খুন হন। তার লাশের পাশে প্রমত্ত অঙ্গনা নামটা পাওয়া যায়। স্থানীয় পুলিশ এ নিয়ে খোঁজ করলেও আজ অবধি কোনো সন্ধান পাওয়া যায়নি। তার কিছুদিন পরে আমিরুলও এইভাবেই মৃত্যু ঘটে প্রমত্ত অঙ্গনা দ্বারা। কথাগুলো শুনে জিসান জায়গায় স্থির হয়ে যেন থাকতেই পারছে না। রহস্য খুলতে এসে রহস্যের মার পেঁচে থলিয়ে যাচ্ছে জিসান। খুনের সন্ধান করতে গিয়ে খুনের সংখ্যা অজস্র বেরিয়ে আসবে। আগে তো এমন ভাবার কথাই ছিল না। এবার আবার জিজ্ঞেস করলো জিসান তাকে। আচ্ছা, আমিরুল ঢাকায় কোথায় থাকতো সেটা কি আপনি জানেন? তাহমিনার কোনো ছবি হবে বা তাকে কখনো দেখেছো? আসি তাহলে। জিসান আবার নিরাশ হয়ে ফিরে এলো। তাকে এবার আমিরুলের আসল বাড়ির ঠিকানা পেতে হবে। ওখানে গেলে হয়তো কোনো সন্ধান পাওয়া যেতে পারে। হৃদিকা বসে আছে ডাক্তারের চেম্বারে। হাজিস বেরিয়ে যেতে হৃদিকা বেরিয়ে এসেছিল। ডাক্তার আবারও তাকে চেক আপ করলেন। সে তার হাতের ব্যাপারে বলল নাকি। এবার ডাক্তার বললেন, মিসেস হৃদিকা রহমান, আপনার শরীরে যে ভাইরাসটা পাওয়া গেছে তা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। অতঃপর এই বিষয়ে অনেক কিছুই জানতে পারলাম আমি। ভাইরাসটা মানুষের শরীরে বা অন্য কোথাও কখনো নিজে থেকে জন্ম নেওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা সম্পূর্ণ মনুষ্য সৃষ্টি। এটা কোনো মাধ্যম খোঁজে কারো শরীরে পৌঁছানোর জন্য, আর শরীরে ঢুকে শরীরের ক্ষমতা নষ্ট করে দেয়, যাতে অল্প বয়সে বার্ধক্যের ভাব চলে আসে। ধীরে ধীরে শরীর অচল হয়ে পড়বে। এটার অংশ অনুযায়ী এর মোট 3 অংশ। পূর্ণাঙ্গ কাজের জন্য এর প্রথম অংশ অল্প আকারে দিতে হবে এবং পরে অংশ এর থেকে বেশি আকারে, আর তারপরের অংশ 1 থেকে বেশি। এই 3 ডোজে একজনকে জীবন্ত লাশে পরিণত করতে সক্ষম। এ কি বলছেন ডাক্তার? তার মানে কি আমার শরীরে 2 ডোজ দেওয়া হয়ে গেছে? আপনার কথা মতো আপনার শরীরে ইনজেকশন পুশ করা হয়েছে। আপনি তা বুঝতেই পারেননি। এর মানে তো এটাই হয় যে আপনার শরীরে 2 ডোজ দেওয়া হয়েছে। তাও টেস্ট করে দেখতে হবে। এর থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই ডাক্তার? দেখুন, আমি ওষুধ লিখে দিতে পারবো, কিন্তু কাজ করার কোনো নিশ্চয়তা নেই। যেহেতু ভাইরাসগুলো নতুন, তাই এত তাড়াতাড়ি তার কোনো তথ্য দেওয়ার সামর্থ্য বর্তমানে কোনো ডাক্তারের থাকবে না। তবে হ্যাঁ, এই যে এটা বানিয়েছি তার কাছে এর প্রতিষেধক নিশ্চয়ই থাকবে। ভাইরাসটা যেই বানিয়েছে সে নির্ঘাত কোনো বিজ্ঞ ও দক্ষ একজন বিজ্ঞান সম্পর্কে প্রচুর জ্ঞান রাখে। যেহেতু আপনার সাথে সে এমন করেছে, তবে তো নিশ্চয়ই তার আপনার ব্যক্তিগত কোনো সমস্যা। আপনি তাকে শনাক্ত করুন, তারপর তার সাথে সব কিছু মিটিয়ে নিন। এতে প্রাণ রক্ষা পাবেন আপনি। হাকি আজ আদিত্যের গাড়িতে হাসপাতালে যাচ্ছে। আদিত্য আখির ড্রাইভারকে আখির বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর বায়না ধরেছে হাকি তাদের বাড়িতে যতদিন থাকবে আদিত্যের গাড়িতেই যেখানে যাওয়ার যাবে। আজকে ড্রাইভার আনেনি আদিত্য। অনেকদিন পর আখির সাথে একা সময় পার করার সুযোগ কি সে এমনি যেতে দেবে? বর্তমানে ড্রাইভ করছে আদিত্য। আখি চুপচাপ গাড়ি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আদিত্য মনে মনে বলেই চলেছে, আফসোস হয় আখি। একদিন যে আখি সারাদিন কথা বলে আমাকে বিরক্ত করত, গাড়িতে আমার সাথে একা ভ্রমণ করার জন্য না জানি কি কি করতো। একবার আমাকে একা পেলে জীবনের সব গল্প অল্প মুহূর্তে বলে দেওয়ার প্রচেষ্টায় থাকতো। সেই আখি এত 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 চুপচাপ। সব কিছুই ওই ফালতু আদৃশ্যের জন্য হয়েছে। আমি কথা দিলাম আখি, ছাড়বো না ওই আদৃশকে। তোমার সুখ কেড়ে নেয় এমন সব লোককে আমি দূর করে রাখবো তোমার থেকে। হঠাৎ আখি বলে উঠল, গাড়ি থামান ডক্টর আদিত্য। আখির কথায় জায়গা দেখে গাড়ি দাঁড় করালো আদিত্য। কি হয়েছে আখি? শুভ্রতা আপু বাড়ির বাজার করছে দেখি। উনি তো কখনো বাজার করতে আসে না, বাড়ির কর্মচারীগুলো বাজার করে। দাঁড়ান, আমি কথা বলে আসি। আখি নেমে গেলে আদিত্যও তার পিছন নেমে যায়। আখি গিয়েই শুভ্রতার হাত পাকড়াও করে।
হঠাৎ আখিকে এইভাবে দেখে হকচকিয়ে ওঠে শুভ্রতা। আপু, তুমি এখানে কি করছো? তুমি সবজি কিনতে এলে কেন? ঘরের কর্মচারীগুলো কই? ওই আসলে আখি দুজনেই কাজ ছেড়ে দিয়েছেন। নতুন কাজের লোক তো আর তাড়াতাড়ি করে পাওয়া যায় না। আর আদিল একটা কাজে গেছে, ওই যে ব্যবসা খুলেছে তোমার কথায়, ওটার কাজেই। তাই আমি চলে আসলাম। আমি নতুন কাজে লোকের ব্যবস্থা করে দিব। ভাইয়াকে বলো ব্যাপারটা আদৃশকে না জানাতে। না, তোমাকে কষ্ট করতে হবে না আখি, কাজের লোক আর লাগবে না। লাগলে আদ্রিস দেখবে। আমি বরং আসি, কাজ আছে। শুভ্রতা চলে যেতে নিলে তার হাতে বেশ গাঢ় হয়ে ফুলে ওঠা খাঁচির দাগ দেখতে পেল। এ কি হয়েছে তোমার হাতে আপু? কে করলো এসব? আরে কিছু না, রিহান দুষ্টামি করেছে এসব। চলি এবার। হতপর চোরের মতো পালিয়ে গেল শুভ্রতা। আখি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। হাঁচুটা রিহানের দেওয়া বলে মোটেও মনে হলো না আখির, বরং মনে সৃষ্টি হলো অন্য এক সন্দেহের। আখি আবহ চুপচাপ গায়ে জানালা দিয়ে বাইরে দেখছে, আর আদিত্য ড্রাইভ করছে। এবার নীরবতা ভেঙে বলল আদ্রিত, আখি, আমি জানি তুমি রিঙ্কির ব্যাপার নিয়ে আপসেট। আসলে ও সহ্যের বাহিরে একটা ব্যক্তিত্ব, ওর কথা আমি কখনো কানে নেই না। কিন্তু ও তোমাকে এভাবে কথা বলবে ভাবিনি। তুমি মন খারাপ করো না, ওকে আমেরিকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। আমেরিকা কেন পাঠাবেন? বিয়ে করে নিন ওকে, দেখতে তো সুন্দরী। তাছাড়াও অ্যাডাল্ট, আপনাকে পছন্দও করে। তবে ক্ষতি কিসে? আর আর কতকাল একা থাকবেন? কারোর জন্য তো জীবন আটকে থাকে না ডক্টর। সানিয়ার সাথে কি হয়েছিল আপনার তা আমি জানি না, তবে আপনার জীবনকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়। আদিত্যকে জীবনে অন্য কারোর সাথে এগিয়ে যেতে বলতে বুকে বড্ড পীড়া অনুভব করছিল আখির। তবুও তাতে মন দিল না। নতুন কোনো মনে অনুভূতির ডাকে সাড়া দিতে চায় না সে। একদিন চেয়ে আদিত্যকে খুব করে চেয়েছিল, তাই হয়তো আজও তাকে অন্য কারোর সাথে এগিয়ে যাওয়ার কথা বলতে খারাপ লাগছে। এদিকে বাকরুদ্ধ হলো আদিত্য। প্রথমত বুক ফেটে যাচ্ছে এটা ভেবেই যে আখি কখনো তার মুখে কোনো মেয়ের নাম শুনতে রাজি ছিল না। সেই আখি আজকে তাকে অন্যের সাথে জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছে। আর দ্বিতীয়ত আখি ডক্টর সানিয়াকে নিয়ে বলা কথাটা পেরেশান করে তুলল তাকে। আখির এমন কথার মানে বুঝে উঠতে না পেরে এবার প্রশ্ন করে বসলো সে। ডাক্তার সানিয়ার সাথে আবার কি হবে আমার? ওর সাথে কিছু থাকলে তো কিছু হবে। আমি তোমার কথার মানে বুঝতে পারছি না আখি, পরিষ্কার করে বলো। কেন? ডক্টর সানিয়ার সাথে আপনার সম্পর্ক ছিল না? ওকে তো আপনি ভালোবাসতেন। কি বলছো আখি? মাথা ঠিক আছে তোমার? সানিয়াকে আমি ভালোবাসতে যাব কেন? এটা ঠিক, ও আমায় পছন্দ করতো, কিন্তু আমি ওকে কখনো পাত্তা দেইনি। তবে সেদিন আপনাদের ডক্টরেট ডিগ্রি লাভ সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানের দিন যখন ডক্টর সানিয়া আপনাকে আর আমাকে একসাথে সহ্য করতে না পেরে কাঁদছিল, তখন তার কান্না কেন সহ্য হয়নি আপনার? মানা করতে পারবেন? সেদিন আপনি তার কান্না থামাতে ব্যর্থ হয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়েননি? তাকে কোলে করে নিয়ে একটা বন্ধ কেবিনে ঢুকে যাননি? তার ঘণ্টাখানিক এই বন্ধ রুমেই ছিলেন। কথাটা অস্বীকার করতে পারবেন আপনি? এসবের মানে কি হয় ডক্টর আদিত্য, বলতে পারবেন? কথাগুলো শুনে অবাকত্ব নিয়ে আদিত্য সজোরে ব্রেক কষল গাড়ি। কি বলছো আখি এসব? এসব ভুলভাল তোমাকে কে বলেছে? ভুলভাল নিজের চোখে দেখেছি আমি। হ্যাঁ, সেদিন সানিয়া কাঁদছিল কারণ হঠাৎ তার পায়ে মোচড় খেয়ে গিয়েছিল। হঠাৎ ব্যথায় হাঁটতে পারছিল না, তাই না চাইতেও ওকে আমায় কোলে নিতে হয়েছিল। সেখানে অনুষ্ঠান থাকায় অনেক লোক ছিলেন, সরু বলে ও বসতে চাইছিল না, তাই একটা কেবিন খালি পেয়ে ওকে নিয়ে সেখানে ঢুকে পড়ি। পায়ে বড় কোনো সমস্যা হয়নি, আর তখন কোথায় ব্যথা করছিল ঠিকভাবে বলতেও পারছিল না। তাছাড়া ওর পারিবারিক কিছু সমস্যা ছিল, যার কারণে মানসিকভাবেও অনেক ভেঙে পড়ছিল। তাই আমি ওকে রেস্ট করার কথা বলে বেরিয়ে আসতে চাইলেও ও আসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করছিল ওকে একা ছেড়ে না যেতে। ও আমার ভালো বন্ধু ছিল, তাই সেদিন ওর পাশে কিছুক্ষণ বসে যাওয়াটা আমি ভুল মনে করিনি। ও তো বেশি কিছু চাইছিল না আমার থেকে। আপনার আর ডক্টর সানিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না? নো আখি। সেদিন আদৃশ্যের দেখানো ভিডিও দেখে কি আমি ডক্টর আদিত্যকে ভুল বুঝলাম? কিন্তু ডক্টর সানিয়া সেদিন কেন বলল
ডক্টর আদিত্যের সাথে তার সম্পর্ক, তার মানে কি ডক্টর আদিত্য আর আমাকে ইচ্ছে করে আলাদা করা হয়েছিল? কি হয়েছে আখি? কি ভাবছো? কি হয়েছে ব্যাপারটা আমায় খুলে বলো প্লিজ। আপনি হসপিটালে যান, আমার অন্য কাজ আছে। কথাটা বলেই আখি গাড়ি থেকে নেমেই ছুটতে শুরু করলো। আদিত্য কিছু না বুঝেই তার পেছন ছুটে গেল, তার নাম ধরে এই ডাকছে। আখি কোথায় যাচ্ছ? আখি দাঁড়াও। হাকি আদিত্যের কোনো পিছু ডাকে খান না দিয়ে একটা সিএনজি আটকে চলে গেল কোথাও। আদিত্য এবার ছুটে তার গাড়ির কাছে এসে সিএনজিটার পিছু নিল, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে গাড়িটা হারিয়ে ফেলল আদিত্য। এদিকে বারবার আকিকে কল করলেও ধরছে না সে। হাকিকে নিয়ে আদিত্য পেরেশানিতে পড়ে গেল। হাকি সোজা গেল সানিয়ার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো সানিয়ার বিয়ে গত 5 বছর আগেই হয়ে গেছে। হাকি দেরি না করে তার শ্বশুরবাড়ির ঠিকানা নিল তার পরিবারের কাছ থেকে। এদিকে আদিত্য তাকে কলের পর কল দিয়ে যাচ্ছে। এবার ফোন উঠালো আখি। কোথায় যাচ্ছ আখি তুমি? আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তোমায় সে কবে থেকে। আপনি আমাকে খুঁজবেন না, আমি ঠিক আছি। জরুরি কাজে এসেছি, পরে দেখা করছি আপনার সাথে। কি হয়েছে তার সোজাসুজি বললেই তো পারো। বললাম তো, এসে বলছি আপনি হসপিটাল যান। হুট করে কি এমন কাজ চলে গেল যে আমাকে সাথে নেওয়া যেত না? অ্যাড্রেস বলো, আমি আসছি। না, এদিকটা আমি একাই সামলাবো। আখি কল কেটে দিল কথাগুলো বলে। আদিত্য ভাবলেশীন হয়ে রইল। হাকি পৌঁছালো সানিয়ার শ্বশুরবাড়ি, কিন্তু সানিয়াকে সেখানেও পেল না। সানিয়া হাসপাতালে গেছে। হাকি জানতে পারলো সানিয়ার স্বামীও একজন ডাক্তার, তাদের একটা মেয়ে সন্তানও আছে। হাকি সানিয়ার শ্বশুর শাশুড়ির কাছ থেকে তার হাসপাতালের অ্যাড্রেস নিয়ে এবার বেরিয়ে গেল সে উদ্দেশ্যে। রোগী দেখে লাঞ্চ টাইমে একটু রিল্যাক্স করছিল সানিয়া, তখনই তার কেবিনে প্রবেশ করলো আখি। হাকিকে হঠাৎ এভাবে দেখে বেশ ঘাবড়ে গেল সানিয়া। অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, আখি তুমি এখানে? হ্যাঁ, আমি সত্য জানতে এসেছি। কিসের সত্য? হামতা করে বলল সানিয়া। খরকস্বরে জবাব দিল হাকি। কিসের সত্য বোঝো না? ডক্টর আদিত্য আর তোমার সত্য। 6 বছর আগে যে ঢং করে ডক্টর আদিত্য আর আমায় দূর করেছিলে, সে সত্য। আমি তোমাকে আর আদ্রিতকে দূর করব কেন? আমি সেদিন কোনো ঢং করিনি। আসলে তাই। তবে ডক্টর আদিত্যের প্রতি এত ভালোবাসার দোহাই দিয়ে এখন ডক্টর আদিত্যকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছো কেমনে? আদ্রিত আমাকে ধোকা দিয়েছে, তাই আমি নিজের জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি। কথাটা বলতেই সানিয়ার গাল বরাবর কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আখি। সাথে সাথে সানিয়ার ঠোঁটের এক পাশ কেটে রক্ত বেরিয়ে আসে। হাকি এবার তার চুল মুট করে ধরে নিল। সানিয়া শত চেষ্টা করেও আখিকে না ছাড়াতে পারছে, আর না তো তাকে যেমনি করে উঠতে পারছে। চিৎকার করতে শুরু করেছে সানিয়া। কে আছো? বাঁচাও, এই গুন্ডি মেয়েটা আমাকে মেরে ফেলছে। সত্যটা বলো, নয়তো সত্যিই মেরে ফেলবো। তুই আমাকে বলবি ডক্টর আদিত্যের মতো লোক তোকে ধোকা দিয়েছে আর আমি তা বিশ্বাস করব? বল সত্যটা কি, শাকচুন্নি? ততক্ষণে হাসপাতাল বেশ লোক সেখানে প্রবেশ করে গেল। অনেকে আখিকে ছাড়াতে এগিয়ে এলেই ফাঁস থেকে পানির গ্লাস নিয়ে তার আগা ভেঙে সানিয়ার গলা বরাবর ধরে গর্জে উঠল আখি। কেউ যদি এক পাও এগিয়েছ, তবে এখানেই মুহূর্তে এর লাশ ফেলবো আমি। বল সানিয়া, চুপচাপ, নইলে তুই আমায় ভালো করে জানিস এটা তোর গলা বরাবর ঢুকিয়ে দিতে দ্বিতীয়বার ভাববো না। আখির রাগ সম্পর্কে ভালোই জানে সানিয়া। বর্তমানে আখি রক্তিম বর্ণ ধারণ করে থাকা চোখের দিকে তাকিয়ে হাস সাহস জুটিয়ে উঠতে পারল না। প্রাণ বাঁচানোর চিন্তায় জিম্মি হলো আখির কাছে। বলছি আখি, আমি সত্যিটা বলছি। আগে গ্লাসটা নামাও। নামবো না, আগে বল। আপনারা যান প্লিজ, ব্যাপারটা আমি দেখছি। সানিয়া নিজের বদনাম না হওয়ার সুবিধায় সবাইকে বাড়ি যেতে বলে সবাই কেবিনের বাইরে চলে গেল। এবার বলল সানিয়া, আসলে আখি, আমি তখন আদ্রিতকে অনেক ভালোবাসতাম। সুদর্শন থাকা সত্ত্বেও চরিত্রবান ছিল আদ্রিত। শালীন মার্জিত তার ভাষা, গম্ভীর স্বভাব, অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া, সত্যবাদী ব্যক্তিত্বের অধিকারী ছিল আদ্রিত। এমন ছেলের প্রেমে কোন মেয়েই না পড়বে? আদ্রিত বলতেই তো ভালোবাসার আরেক নাম ছিল, যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম আমিও। কিন্তু বাকি সকল মেয়েদের মতো সে আমাকেও পাত্তা দিত না। যেখানে ওর মনে অনেক বড় একটা জায়গা জুড়ে বসবাস করে উঠতে সক্ষম হয়ে গিয়েছিলে তুমি, যা তুমি নিজেও জানলে না।
কিন্তু আমি ঠিকই জানতাম আদ্রিতের প্রেম বিরহে কতটা পোড়াচ্ছিল শুধু আমিই জানি। যখন আশাহত হয়ে নেতিয়ে পড়েছিলাম তখন আশার হালো হয়ে আসলো আদ্রিস। আদ্রিস জানতে পেরে গিয়েছিল আমি আদ্রিতকে ভালোবাসি। সেদিন আদ্রিস আমাকে জানালো সে তোমাকে ভালোবাসে, সে প্রথম থেকে। কিন্তু তুমি ভালোবাসো আদ্রিতকে, যে কোনো মূল্যেই আদ্রিসের তোমাকে চাই। এদিকে আমিও আদ্রিতকে খুব খুব করে চাইছিলাম তখন। সে আমাকে আশ্বাস দিল আমরা দুজন মিলে যদি তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করি তবে তোমরা আলাদা হয়ে যাবে আর আমরা দুজন নিজেদের ভালোবাসার কাঙ্ক্ষিত জনকে পেয়ে যাব। প্রথমত আমি আদ্রিসের কথায় রাজি হই না, কিন্তু আদ্রিস আমাকে বোঝায় এই যে ছাড়া আমাদের কাছে কিছুই করার নেই। তাই আদ্রিসের সাথে মিলে আমরা দুজন তোমাদের আলাদা করার প্ল্যান করি। সেদিন হাসপাতালে সংবর্ধনা অনুষ্ঠানে পায়ে ব্যথা আর পারিবারিক সমস্যার নাটক করে আদ্রিতকে এক কক্ষে নিজের সাথে আটকে রাখি। তখন সব কিছু আড়াল থেকে ভিডিও করে আদ্রিস, তারপর তোমাকে তা দেখায় আর শুভাকাঙ্ক্ষী বলে নিজেকে দাবি করে। তোমার মনে বিষ গুলে দিতে চায় আদ্রিতকে নিয়ে, কিন্তু তুমি তাতেও বিশ্বাস করছিলে না, বরং আদ্রিতর সাথে ব্যাপারটা সোজাসুজি কথা বলতে চাইছিলে। কিন্তু আদ্রিস তোমাকে ঠেকায় এই বলে যে আদ্রিত তোমার কথা ভেবে আমাকে ভালোবাসার কথাটা স্বীকার করবে না। কথাটায় তুমি আটকাও এই ভেবে যে এখানে আদ্রিত তোমার কথা ভেবে কেন নিজের ভালোবাসার সম্পর্ক মেনে নিবে না। তোমাকে কোনো মতেই বিশ্বাস করানো যাচ্ছিল না, তাই তুমি আদ্রিত সাথে দেখা করার আগেই আমি সেখানে আসি তোমার কাছে। তার মানে সেদিন যে তুমি বলেছিলে ডক্টর আদিত্য তোমাকে ভালোবাসেন, সেই কলেজ চলাকালীন সময় থেকেই, তাই আমাকে পাত্তা দিতেন না উনি। কিন্তু আমাকে সত্যটা বলেননি বাচ্চা ভেবে, আমার মন ভাঙবে যাতে লেখাপড়া নষ্ট হবে আমার। তাছাড়া আমার বাবার সাথে ওনার বাবার বন্ধুত্বের সম্পর্কও এতে খারাপ হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু আমি আমার বাবার আদরের একমাত্র মেয়ে। কিন্তু ডক্টর আদিত্য তোমায় অনেক ভালোবাসেন, তোমাদের ব্যাপারে উনি এগোতে চান না শুধু আমার কথা ভেবে। উনি কখনো আমাকে মেনে নেবেন না, আর আমার কারণে তোমাকেও তবুও মেনে নেবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। এজন্য তুমি ভিক্ষা চাইতে এসেছিলে ওনাকে আমার কাছে, যাতে আমি নিজে থেকে তোমাদের রাস্তা থেকে সরে দাঁড়াই। এর মানে এসব সকল কথাই বানোয়াট ছিল। তবে ওই রেকর্ডিং এটা কি ছিল যেটাতে আদিত্য তোমাকে বলেছিলেন আমি শুধু তোমাকে ভালোবাসি সানিয়া, তবে আখি বাচ্চা মেয়ে আমাকে অনেক ভালোবাসে। আমি চাই না ওর এ বয়সে মন ভাঙুক ও উল্টাপাল্টা কিছু করে বসুক। তাই যতদিন আমি বিষয়টা ওকে বুঝিয়ে উঠতে না পারছি ততদিন আর আমাদের ব্যাপার এগোবে না। হুবহু ওনার কণ্ঠের রেকর্ডিং কোথা থেকে এনেছো বলো? আমি আর আদ্রিস মিলে একজন ভয়েস আর্টিস্টকে অনেক টাকা খাইয়ে আদ্রিতের কণ্ঠস্বর শুনিয়ে এমনটা করে উঠতে পেরেছিলাম। সেই লোকটা প্রায় লোকেরই আওয়াজ নকল করতে পারত। শকচুনি ডক্টর আদিত্যকে আমার বিরুদ্ধে কি বুঝিয়েছিস তোরা বল? আদ্রিস তোমাকে এড়িয়ে চলতে চলতে একসময় তোমাকেই ভালোবেসে ফেলেছিল। সে তা দেরিতে হলেও বুঝতে সক্ষম হয় অবশেষে। সেদিন অনুষ্ঠানের পরে তোমাকে প্রপোজ করবে ভেবেছিল। কথাটা আমি জানতাম, আদ্রিত আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি তার আগেই তাকে অভিনয় করে বন্ধ কক্ষে আটকে রেখেছিলাম নিজের সাথে। আর ততক্ষণ তুমি ওকে ভুল বুঝে গিয়েছিলে। সেদিন অনুষ্ঠানের পর সোজা বাড়ি চলে যায় আদ্রিত। হয়তো নিজে অনেক ক্লান্ত ছিল, আর তুমিও ওকে ভুল বোঝা থেকে তার সাথে কোনো কথা বলনি, যাতে আমাদের জন্য অনেক ভালোই হয়েছিল। আমরা সেই অল্প সময়ে তোমার মনে ভুলের পাহাড় তুলেছিলাম। তার পরের দিন আদ্রিত তোমাকে এক জায়গায় ডাকায় তোমাকে প্রপোজ করবে বলে, কিন্তু তোমাকে জানিয়েছিলাম শুধু তোমাকে দেখা করতে চাই। ঠিক তখন আমিও ওকে তোমার আর আদ্রিসের একটা ভিডিও দেখাই, যেটাতে তুমি আদ্রিসকে জড়িয়ে ধরে কাঁদছিলে। আদ্রিত আর আমার ব্যাপারে সব কিছু জানার পর কিন্তু ভিডিওটা আমি ঠিক পেছন থেকে করেছিলাম। বিদায় এমন মনে হচ্ছিল যে তুমি আদ্রিসকে সুখের আলিঙ্গন করছো। ভিডিওটা দেখে আদ্রিতর মাথায় মুহূর্তেই রক্ত চাপে। সেদিন যেমন তোমার অল্প হাত ধরে টান দিয়ে নেওয়ায় আদ্রিসের হাতটা ভেঙে দিয়েছিল, তেমনই ভিডিওটা দেখে আদ্রিসকে মারতে চাচ্ছিল আদ্রিত। তখন আমার একটা কথায়ও থমকে দাঁড়িয়েছিল। আমি বলেছিলাম, আখি তোমায় ভালোবাসে না আদ্রিত, তুমি শুধু ওর মনের ভুল ছিলে। বিষয়টা বুঝে যেতে ও অনেক দেরি করে ফেলেছে। ও আদ্রিসকে ভালোবাসে। অবশেষে বুঝতে পেরে এখন তোমাকে নিয়ে অনুশোচনায় ভুগছে, কারণ এতদিন তোমার পিছন ঘুরঘুর করেছে। তোমার চোখে নাকি ও নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছে।
কিন্তু সে এখন উপলব্ধি করতে পারছে সে তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমাকে অনেক সম্মান করে। তোমার মন ভাঙার শাস্তি জুটিয়ে উঠতে পারছে না। কথাগুলো শুনে একদমই বিশ্বাস করেনি, বরং সেদিন আমি কোনো মেয়ে না হলে হয়তো প্রাণে মেরে ফেলতো। তাই তাকে বিশ্বাস করানোর জন্য তোমাকে সেদিন তার সামনাসামনি আনাই।